সব জায়গাতেই একটা অস্থিরতা, একটা গুমোট ভাব কিন্তু রয়েছে। দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক সম্পর্কগুলো আমাদের সবার সাথেই কেমন যেন আসলে একটু নড়েচড়ে বসেছে। সকল বিশ্ব নেতাদের একমত হওয়া দরকার। তারা আসলে কেউ একমত হচ্ছে না, কেউ কারো কথা শুনছে না। প্রফেসর ইউনূস মোট ৫টি বায়োলেটারাল মিটিং করেছেন বিভিন্ন দেশের সাথে। কি মনে করেন এবারের অধিবেশন ইতিবাচক বার্তা যে তিনি আসলে নির্বাচনটি করতে চান? জাতিসংঘের ৮০তম অধিবেশন, এবারের অধিবেশন ঘিরে অনেক উৎসাহ উৎকণ্ঠা এবং অনেক প্রশ্নও রয়েছে। এবারের অধিবেশনে এই প্রথম কোন সরকার প্রধানের সাথে রাজনৈতিক ৩টি দলের প্রধানরা বা নেতারা এসেছেন। এবারের এই অধিবেশনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কোন দিকে কথা বলবেন বা বাংলাদেশের যে আগামী নির্বাচন সেটি নিয়ে কি বার্তা থাকছে তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। বিশেষ করে গতকাল ট্রাম্প বলেছেন তিনি যুদ্ধ চান না, তবে তিনি যদি যুদ্ধ না চান কে চান যুদ্ধ? আসলে সারা পৃথিবী জুড়ে কেউই যুদ্ধ চান না। পৃথিবী কোন দিকে এগিয়ে যাচ্ছে তা নিয়েও প্রশ্ন রয়েছে। আমরা জাতিসংঘের এবারের ৮০তম অধিবেশন নিয়ে কথা বলবো। আমাদের সাথে যমুনা টেলিভিশনের আহমেদ রেজা আছেন, আমরা একটু কথা বলতে চাই। এবারে জাতিসংঘ অধিবেশন কি একটু ভিন্নভাবে দেখা হচ্ছে? এই ভিন্নভাবে দেখার মধ্যে আমরা বাংলাদেশের পার্টে যেমন দেখছি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেমন আছেন ৩টি দলের শীর্ষ নেতাদের নিয়ে আছেন, ঠিক তেমনি গতকাল আমরা ট্রাম্পকে দেখেছি, তিনি বলছেন তিনি যুদ্ধ চান না, ৭টি যুদ্ধ তিনি বন্ধ করেছেন, নোবেলের দাবিদার। সব মিলিয়ে এবারের অধিবেশনকে কিভাবে দেখছেন? একটা বিষয় একটু বলে রাখি যে আপনি যদি আন্তর্জাতিকভাবে দেখেন আর যদি আমরা আমাদের দেশীয় প্রেক্ষাপটে দেখি, সব জায়গাতেই একটা অস্থিরতা, একটা গুমোট ভাব কিন্তু রয়েছে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধটি, সেটি গাজার পরিস্থিতি যদি বলা হয়, কিংবা আঞ্চলিকভাবে ভারত পাকিস্তানের অবস্থা যদি বলা হয়, সব জায়গাতেই কিন্তু একটি গুমোট পরিস্থিতি। অর্থাৎ দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক সম্পর্কগুলো আমাদের সবার সাথেই কেমন যেন আসলে একটু নড়েচড়ে বসেছে এবং পুরো বিশ্বই কিন্তু আসলে নড়েচড়ে বসেছে। এমন পরিস্থিতিতে ৮০তম এই সাধারণ অধিবেশনটি চলছে। ফলে সেটি নিয়ে অনেকের আগ্রহ ছিল যে জাতিসংঘ আসলে কিভাবে কাজ করে। যথাযথভাবে গতকালকে ট্রাম্প কিন্তু একটি কথা বলেছেন যে কড়া ভাষায় নজর লেখা ছাড়া আর চিঠি দেওয়া ছাড়া আসলে জাতিসংঘের কিন্তু কাজ নেই। ফলে দ্বিপাক্ষিক বহুপাক্ষিক যে সংকটগুলো তৈরি হয়েছে উনি কিন্তু যথাযথভাবে উপস্থাপন করেছেন জাতিসংঘ আসলে কিছু করতে পারছে না। জাতিসংঘ করতে হলে সকল বিশ্ব নেতাদের একমত হওয়া দরকার। তারা আসলে কেউ একমত হচ্ছে না, কেউ কারোর কথা শুনছে না। ফলে সেটি এক হওয়া জরুরি এবং সেই এক হওয়ার যে জায়গাটি সেটি বাংলাদেশের ক্ষেত্রে অনেকটা এক। বিশেষ করে রাজনৈতিক নেতাদের, আমরা একটা রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, রাজনৈতিক অস্থিরতা চলছে বাংলাদেশে এবং একটা নির্বাচনের মাধ্যমে, একটা গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে সেটি আসলে একটা প্রতীক্ষিত ট্রাকে আনা দরকার, যেটি বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে চাচ্ছিলেন যে গণতান্ত্রিক চর্চাটা আমরা আসলে সবাই মিলে করতে চাই। সেখানে রাজনৈতিক দলগুলো এক হওয়া দরকার। যেমন করে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিশ্ব নেতাদের এক হওয়া দরকার, বাংলাদেশের পক্ষে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের এক হওয়া দরকার। সেটি কিন্তু প্রফেসর ডক্টর ইউনূস বলার চেষ্টা করেছেন। একই জায়গা থেকে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা এবং অর্থনৈতিক সক্ষমতা কিভাবে আসলে আরো বেশি জোরদার করা যায় সেটি কিন্তু তিনি বিশ্ব নেতাদের কাছে বলছেন। বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন, বহুপাক্ষীয় বৈঠকও করেছেন, যেখানে বিশ্ব নেতাদের সাথে তার কথা হয়েছে। আমরা গতকালকেও জানেন যে আপনি ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের যেই ডিনারটি ছিল সেখানেও কিন্তু বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি এবং গণতান্ত্রিক ব্যবস্থা কিভাবে জোরদার করা যায় সেটি নিয়ে কথা বলেছেন। গতকাল বিশ্ব ব্যাংকের প্রধানের সাথে কথা হয়েছে, তার সাথেও কিন্তু একই ধরনের আলোচনা। আজকে প্রফেসর ইউনূস মোট ৫টি বায়োলেটারাল মিটিং করেছেন বিভিন্ন দেশের সাথে, সেখানেও কিন্তু বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে জোরদার করা যায় সেটি নিয়ে তিনি আলোকপাত করার চেষ্টা করেছেন। যে আপনি জানেন যে অর্থনৈতিক একটি সংকটে চলছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে ট্যারিফটা আসলে আরোপ করা হলো, তারপরে কিন্তু সব পুরো দেশই নড়ে চড়ে বসেছে। ফলে এই যে নিজেদের মধ্যে সম্পর্কটা সেটা বাড়ানোটাও জরুরি। আমরা কিন্তু এর আগে দেখেছি যে যারা রাষ্ট্রপ্রধান থাকে তারা এই ধরনের অধিবেশন বা সম্মেলন থেকে ফিরে যাওয়ার পরে চাওয়া পাওয়ার একটি হিসাব নিকাশ হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন এবারের অধিবেশন? মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। প্রফেসর ডক্টর ইউনূসের দ্বিতীয় এবং শেষ অধিবেশন হতে পারে যদি তার কমিটমেন্ট অনুযায়ী ফেব্রুয়ারিতে ইলেকশন হয়। সেখানে বাংলাদেশের মানুষের এই যে চাওয়া পাওয়ার যে জায়গাটা কতটা থলিতে থাকবে মনে হয় ডক্টর ইউনূসের? চাওয়া পাওয়ার জায়গাটা এখনই আসলে মেলানো খুবই কঠিন প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে যে তিনি যে ফেব্রুয়ারিতে নির্বাচনটি চান সেটি কিন্তু তিনি ইতিমধ্যে সকল বিশ্ব নেতাদের কাছে বলছেন যে বাংলাদেশে আগামী নির্বাচনটি হবে ফেব্রুয়ারিতে। ফলে এটি কিন্তু একটি ইতিবাচক বার্তা যে তিনি আসলে নির্বাচনটি করতে চান, যেহেতু প্রত্যেকটি দেশের যে বৈঠকটি হচ্ছে সেখানে তিনি বিষয়টি তুলে ধরছেন। ফলে এটি একটি কিন্তু তার পুরো চাপও থাকবে যখন তিনি এটি সবার কাছে জানাচ্ছেন। ফলে সবাই এক্সপেক্ট করছে, প্রত্যাশা করছে নির্বাচনে ফেব্রুয়ারিতে হতে হবে, সেটি একটি ইতিবাচক বার্তা। তবে সমীকরণ, চাওয়া পাওয়ার যে সমীকরণ সেটি এখনই বলা খুবই কঠিন। বিশেষ করে আপনি জানেন যে ২৬শে সেপ্টেম্বর প্রফেসর ইউনূস তার শেষ এই ৮০তম সাধারণ অধিবেশনে শেষ বক্তব্যটি রাখতে পারেন
সরকার প্রধান হিসেবে আমরা সেটাই প্রত্যাশা করছি। তারপরে বাংলাদেশ গণতান্ত্রিক ব্যবস্থায় হাঁটবে। সেখানে তিনি কিন্তু বাংলাদেশের রোহিঙ্গা সংকট, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং সুষ্ঠু নির্বাচনী যে ব্যবস্থা সেটির কথা তিনি বলবেন। বিশেষ করে গত 14 মাসে প্রফেসর ইউনূস কতটি বিষয়ের সংস্কার করা হয়েছে, বাংলাদেশের যে দীর্ঘ সময় ধরে যে জটলা ছিল বিশেষ করে গণতান্ত্রিক পথে, সেটি নিরসনে যে সংস্কারগুলো হয়েছে বাংলাদেশ, সেগুলো কিন্তু তিনি তার বক্তব্যে উঠিয়ে নিয়ে আসবেন। এবং আজকে আপনি দেখেন যে $4 ট্রিলিয়ন যে বৈশ্বিক উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণে প্রতি বছর যে গ্যাপ থাকে, সেটি কিন্তু তিনি বলেছেন শুধুমাত্র বাংলাদেশের প্রতিনিধি হিসেবে না, বৈশ্বিক নেতা হিসেবেই তিনি কিন্তু সেটি উপস্থাপন করেছেন। এই একই সংকটের মতো বাংলাদেশের মতো তৃতীয় সারির যে দেশগুলো রয়েছে তারাও কিন্তু ভুগছেন, ফলে তাদেরও কিন্তু কণ্ঠস্বরটা ডক্টর ইউনূস হয়েছেন। তিনি বলেছেন এই সংকট থেকে উত্তরণের জন্য বিশ্ব নেতাদের জোর দেওয়া প্রয়োজন, এবং তৃতীয় সারির মতো বাংলাদেশের মতো দেশগুলোকে যদি আপনারা নজর না দেন, তাহলে আমরা যে এই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের চেষ্টাটা করছি সেটি আসলে কঠিন হয়ে যাবে। সব মিলে ছোট করে একটু জানতে চাই যে গতবারের অধিবেশনে প্রায় 40টির মতো উচ্চ লেভেলের সভা করেছেন তিনি, উচ্চ পর্যায়ের। এবারও আমরা দেখছি যে ইতালির প্রধানমন্ত্রী, প্যারিস মেয়র সহ বিভিন্ন উচ্চ পর্যায়ের নেতাদের সাথে তিনি কিন্তু একেবারে র্যাপিড বৈঠক করে যাচ্ছে। এই যদি সব বিষয় নিয়ে আমরা দেখি, আমরা মানে মনে হয় না যে তার যে কমিউনিকেশন যোগাযোগটা একটু অন্যভাবেই আগাচ্ছে কিনা বিশ্ব দরবারে? আর সেটি তো অবশ্যই এক বাক্যে বলা চলে। বিশেষ করে গতবার 50টিরও বেশি আসলে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক মিটিংয়ে তিনি যুক্ত হয়েছিলেন, এবারও কিন্তু করছেন। বিশেষ করে আজকেই 5টি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন, বিশেষ করে ইতালির প্রধানমন্ত্রীর সাথে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে এবং কসোভোর প্রধানমন্ত্রীর সাথে। এই যে দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে সেখানে আসলে বাংলাদেশকে কিন্তু উনি রিপ্রেজেন্ট করছেন। ওনার তো নোবেল লরিয়েট হিসেবে আলাদা একটা জায়গা রয়েছে, এখন সেটিকে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু কাজে লাগানো যায় সেটি এখন তিনি একা তো আসলে সম্ভব নয়, সেখানে আসলে সমন্বিত প্রয়োজন। আপনি জানেন এবারের সফরটি আপনি যেটা বলেছিলেন যে নানা কারণ গুরুত্বপূর্ণ, যে সরকার প্রধান বাদেও অন্যান্য তিনটি রাজনৈতিক দলের নেতারা কিন্তু এসেছেন। একই সাথে বাংলাদেশের 6জন উপদেষ্টা এসেছেন বিভিন্ন মন্ত্রণালয়ে। ফলে সেখানে আসলে সবার অংশগ্রহণটাও কিভাবে উনি নিশ্চিত করছেন, এবং সেখানে যে যোগাযোগ ব্যবস্থাটা, বিশেষ করে পুরো বিশ্বের সাথে যোগাযোগ ব্যবস্থাটা ত্বরান্বিত করে আমরা কিভাবে নিজেরা বাংলাদেশ হিসেবে ভালো থাকতে পারি, আঞ্চলিকভাবে ভালো থাকতে পারি, সেটি নিশ্চিত করার চেষ্টা করছেন হয়তো। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর করে বলেছেন। আসলে বাংলাদেশের যে চাওয়া পাওয়া, এই ধরনের সফরে বাংলাদেশের জনগণ একটু ভিন্নভাবে সরকার প্রধানরা এই ধরনের অধিবেশন বা সম্মেলনে থাকার পরে তাদেরকে নিজেদের আবিষ্কার করতে চায়। সব মিলিয়ে এবারের সফর একটু ভিন্নতা পাবে, সেটি প্রত্যাশা করছে অনেকে। আপনাদের সাথে ছিলাম আমি মৃদুল ইসলাম, জাতিসংঘের সদর দপ্তর, ম্যানহাটন, নিউ ইয়র্ক থেকে।